রাসায়নিক সমীকরণ সংক্রান্ত গণনা বা রাসায়নিক গণনা অধ্যায়ের থেকে আজকে আমরা কিছু অঙ্ক করব। সবই মাধ্যমিকে আসা অঙ্ক এবং এই কটি অঙ্ক করলেই তার মধ্যে থেকে কমন আসবে, কারণ টেস্ট পেপারের পেজগুলো মোটামুটিভাবে যতটুকু স্টাডি করে দেখেছি এই রকমই অঙ্ক আছে। এই অঙ্ক করা খুব সোজা। যেমন 6.4 গ্রাম সালফার ডাই অক্সাইডে যতগুলো অণু থাকে, কত গ্রাম সালফার ট্রাই অক্সাইডে ঠিক ততগুলোই অণু থাকবে। প্রথমে আমি লিখলাম সালফার ডাই অক্সাইড আর সালফার ট্রাই অক্সাইডের সংকেত। এবার সালফার মানে 32 বলেছে, প্লাস O2 আছে, অক্সিজেন 16 বলা আছে, তাকে নিশ্চয়ই 2 দিয়ে গুণ করব যেহেতু O2 আছে। এখানে সালফার হচ্ছে 32, অক্সিজেন হচ্ছে 16, 3 আছে তাই 3 দিয়ে গুণ করব। তাহলে 16 দুগুণে 32 আর 32 হচ্ছে 64, আর এটা হয়ে যাচ্ছে 348 দিয়ে 50 আর 30 হয়ে যাচ্ছে 80। তো সুতরাং 64 গ্রাম SO2 তে অণু সংখ্যা যত হবে সেটা ইকুয়াল টু হবে 80 গ্রাম SO3 তে অণু সংখ্যা। এবার হচ্ছে এটা কেন, এবার এই জিনিসটা বোঝবার জন্য 3টে লাইন একটুখানি মুখস্থ করে ফেললে পরে ভালো হবে। কি কি? প্রথম আমাকে আণবিক ভর বের করতে হবে। আণবিক ভর বের করার জন্য এখানে সংখ্যাগুলো মেনশন করাই থাকে, ফলে কোনো খাটনি নেই, বেরিয়েও যাবে। সব অঙ্কতে মেনশন করা থাকে, বেরিয়ে যাবে। আমি এখন অঙ্কগুলো করছি, দেখলেও বোঝা যাবে। 2 নম্বর হচ্ছে যে আণবিক ভরটা বেরোবে তাকে গ্রামে যখনই প্রকাশ করব, মানে এই আণবিক ভরটাকে গ্রাম নিয়েছি, সেটাকে আমরা বলি গ্রাম মোল বা গ্রাম অণু, ঠিক আছে? তো সেটার মধ্যে যত অণু থাকে সেটা সবসময় অন্যদের সাথে সমান হয়, মানে এর গ্রাম মোলে যত অণু থাকবে এরও গ্রাম মোলে ঠিক তত অণুই থাকবে, ঠিক আছে? সেটার সংখ্যাটাও নির্দিষ্ট, তাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে 6.022 × 10⁻23, এবং তার আয়তনটাও নির্দিষ্ট। এসটিপিতে তার আয়তন হচ্ছে 22.4 লিটার। ব্যাস এইটুকু জিনিস জানলেই অঙ্ক হয়, তারপর এক্সাম্পলগুলো দেখো, বুঝতে পারবে। এইবার এই 64কে যদি আমি 10 দিয়ে ভাগ করি, হ্যাঁ, তো যতগুলো অণু হবে 80কেও নিশ্চয়ই 10 দিয়ে ভাগ করলে ঠিক ততগুলোই অণু হবে। এবার কথা হচ্ছে এটা 10 দিয়ে ভাগ করার কারণ কি? কারণ এখানে 64 আছে আর 6.4 এর বের করতে দিয়েছে। 64 থেকে 6.4 তো 10 দিয়ে ভাগ করেই যায়। হ্যাঁ, তার মানে এটা 6.4 গ্রাম SO2 তে অণু সংখ্যা, এটা হয়ে যাবে 8 গ্রাম SO3 তে অণুর সংখ্যা। তাহলে উত্তর কত হবে? কত গ্রাম সালফার ট্রাই অক্সাইড অণু থাকবে? 6.4 এর সমান, মানে 6.4 গ্রাম SO2 তে যত অণু থাকে 8 গ্রাম SO3 তেও ততগুলোই অণু থাকে। তো উত্তর হয়ে গেল 8 গ্রাম। না না না, এটা তো ডট ডট দেওয়াই যায়, সেম সেম জিনিস যেহেতু আছে। SO না, হ্যাঁ, কেন নাম্বার কাটবে? তো সেম থাকে। SO3 তে অণু সংখ্যা 6.4 গ্রাম SO2 এর অণু সংখ্যার সমান। এইটুকু একটা অঙ্ক করলে 2টো নাম্বার দেয়, ঠিক আছে? এগুলো 2 নম্বরের প্রশ্নও আসতে পারে, 3 নম্বরের প্রশ্নও আসতে পারে, ঠিক আছে? ঠান্ডা মাথায় টুকবে, টুকে বুঝবে, অসুবিধে হলে আমাকে জানাবে। বলেছে 9 গ্রাম জলে উপস্থিত অণুর সংখ্যা n হলে, তো প্রথমে জল বলতে H2O আমরা বুঝি, আর তারপরে কার্বন ডাই অক্সাইডের কথা বলা রয়েছে। কার্বন ডাই অক্সাইড বলতে CO2 আমরা বুঝি। এবার দেখো যাকে যাকে দরকার, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, সবার দেখো বলা আছে পারমাণবিক ভরগুলো। মুখস্থ 2-3টে রাখা দরকার, হয়েও যায়। সেটা হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন আর নাইট্রোজেন, ব্যাস এই কটাই। হ্যাঁ, হাইড্রোজেন 1, তার মানে 1 গুণ 2, তারপর অক্সিজেন আছে সেটা 16, কার্বন হচ্ছে 12 প্লাস অক্সিজেন 16 গুণ 2। অঙ্কগুলো করতে করতেই মুখস্থ হয়ে যাবে, দেখে নিও। তো এটা 2 একে 2 আর 16 হয়ে গেল 18, এটা 16 আর এটা 16 দুগুণে 32 আর 12 হয়ে গেল 44। তাহলে 18 গ্রাম
জলের অণুর সংখ্যা টু এন হবে। কেন? কারণ এখানে বলে দিয়েছিল 9 গ্রাম জলে অণুর সংখ্যা n, তো 9 এর ডবল তো 18, তাহলে নিশ্চয়ই n এর ডবল 2n হবে। কারণ 9 গ্রাম জলে অণু সংখ্যা n ছিল। এই অবধি বোঝা গেছে? খুব সোজা, মানে জেনারেল রিজনিং খাটালেই অঙ্কগুলো হয়ে যায়। এইবার দেখো 18 গ্রাম জল মানে 1 গ্রাম অণু জল, আর এখানে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের বের করতে বলেছে, তো 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে কি 1 গ্রাম অণু। আণবিক ভরকে গ্রামে প্রকাশ করে দিলেই গ্রাম অণু বা গ্রাম মোল, তখন তো অণুর সংখ্যা সমান হয়ে যাবে। তার মানে জলের 18 গ্রামে যদি 2n সংখ্যক হয়, তাহলে 44 গ্রামটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের গ্রাম অণু, তাহলে 44 গ্রাম CO2 এর মধ্যে অণুর সংখ্যা 2n। একটা জিনিস খেলে আমি বলে দিই যে এই 44 গ্রামটা বোঝার জন্যই কিন্তু এই ভাঙছি, তাই জন্যই এই সংখ্যাগুলো দেওয়া রয়েছে, নইলে কতটা হলে পরে গ্রাম অণুটা হয় কি করে বের করব। আমি একটা এক্সাম্পল এখানে দেখাচ্ছি, এটাই অঙ্কের অংশ নয়, এখানে আমি একটা দাগ টেনে নিয়ে দেখাচ্ছি। ধরো জিনিসটা আছে ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে? তো ক্যালসিয়ামের তো 40 হয়, কার্বনের 12 হয়, প্লাস অক্সিজেনের হচ্ছে 16, 3 হবে গুণ করে, কারণ CO3 আছে, তাহলে এটা টোটাল হয়ে গেল 100। তার মানে আমি বলবো 100 গ্রাম CaCO3টা হচ্ছে 1 গ্রাম অণু CaCO3। মানে আণবিক ভরকে বের করব, তাকে গ্রামে প্রকাশ করব, হয়ে গেল গ্রাম অণু। 100টা তো একটা সংখ্যা, সেটাকে গ্রামে প্রকাশ করব, তাহলেই হয়ে গেল 1 গ্রাম অণু। পাশে একটা গ্রাম একক ধরে নিতে হয়। হ্যাঁ, এখানে যেরকম কার্বন ডাই অক্সাইডে 44 ছিল, আমি তাহলে 44 গ্রামকে 1 গ্রাম অণু ভাবলাম, আর জলের 18 ছিল, 18 গ্রাম জলকে 1 গ্রাম অণু ভাবলাম, আর জলের গ্রাম অণুতে যত সংখ্যক অণু থাকবে, কার্বন ডাই অক্সাইডেরও গ্রাম অণুতে তত সংখ্যকই অণু থাকবে। সিম্পল, এতটাই সিম্পল হয় অঙ্কগুলো। থার্ড অঙ্কটা দেখো, আরোই বুঝে যাবে। বলেছে এসটিপিতে 2.24 লিটার CO2 এর ভর কত? তো CO2, এটাতে না অঙ্কের অ্যাকচুয়ালি দেওয়া ছিল C = 12 আর O = 16। হ্যাঁ, এগুলো দেওয়া থাকে অঙ্কেতে। আসলে C হচ্ছে 12 প্লাস অক্সিজেন এই যে 16 × 2। দেখো কার্বন ডাই অক্সাইড এরকম পেতে পেতে না মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? যে কার্বনের 12, অক্সিজেনের 16 × 2 মানে 32, আর 12 হয়ে গেল 44, ঠিক আছে? তাহলে 44 গ্রাম CO2 = 1 গ্রাম অণু CO2। এইবার ব্যাপারটা বোঝা গেছে? 1 গ্রাম অণু বা গ্রাম মোল বলে। 44 হলেই 1 হয়ে যাবে। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে 44 হলেই 1 হবে না, প্রথমে আমি এটাকে ভেঙে দেখব কত হয়, যত হবে সেটারই 1 গ্রাম অণু বলে। এবার 1 গ্রাম অণুর আয়তন কত সেটা ফার্স্টে বের করতে হবে। 22.4 লিটার হলো এটা, একটুখানি পাল্টে নিই তাহলে সুবিধা হবে। তার মানে 44 গ্রাম CO2 এর এসটিপিতে আয়তন 22.4 লিটার। বোঝা গেছে? যদি না বোঝা যায়, একটা জিনিস আমি বলছি, এটা এবার বোঝার চেষ্টা করো। দেখো, গ্রাম অণুটাকে ডিটেক্ট করতে হয়, গ্রাম অণুর জন্য আমাকে এটাকে ভেঙে নিতে হবে। যেই ভাঙলাম, যেই আমি এই 44টা পেলাম, সেই গ্রাম অণু হয়ে গেল, ঠিক আছে? আর গ্রাম অণুরই আয়তন হয়ে যায় 22.4 লিটার, ঠিক আছে? তাহলে 44 গ্রামের আয়তন 22.4 লিটার। ক্লিয়ার আছে? ওকে। এবার বলেছে কত গ্রামের ক্ষেত্রে বা কত ভরের ক্ষেত্রে 2.24 লিটার হবে, ঠিক আছে? ক্লিয়ার? এটা না একটা খুব সুন্দর জিনিস, একটা বুঝবে। 22.4 লিটার আয়তন
44 গ্রাম CO2, তাই তো? ওকে, তাহলে 1 লিটার হলে পরে কত হবে? 44 নিচে নেমে যাবে 22.4, ওই ছোটবেলার ঐকিক নিয়ম করছি। আর এটাই যদি 2.24 লিটার করতে হয় তাহলে আয়তন হবে 44 ইন্টু 2.24, নিচে আছে 22.4। ওকে, এই পয়েন্ট তুললে নিচে 100 হবে, আর এই পয়েন্ট তুললে ওপরে 10 হবে, তাই না? তাহলে এই 224 কেটে যাচ্ছে, আর এখানে 0 0 কেটে যাচ্ছে, তাহলে 44/10 রয়ে গেছে, তাই না? 44/10কে আমি কি লিখবো? 4.4, তাই তো? কত লিখবো? লিখবো আমি 4.4 গ্রাম CO2। এটা হচ্ছে অ্যান্সার। এটাই জানতে চেয়েছিল যে 2.24 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর কত হবে, সেটা হচ্ছে 4.4 গ্রাম CO2 হবে। ওকে, দেখো 2020 সালের প্রশ্নটা এবার করব আমরা সমাধান। A আর B পরস্পর বিক্রিয়া করে নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী C উৎপন্ন করে। ভালো কথা, এরকম একটা সমীকরণ সেটা কোশ্চেনে দেওয়া আছে। বলেছে A B C এরা তিনটি গ্যাসীয় পদার্থ। হ্যাঁ, মানে এটা হচ্ছে একটা গ্যাসীয় পদার্থের সংকেত, বিটা হচ্ছে আর একটা গ্যাসীয় পদার্থের সংকেত, এরকম ভাবে এ আর বি এর বাষ্প ঘনত্ব, এই প্রশ্নটা অ্যাকচুয়ালি ছিল বাষ্প ঘনত্ব। এটা আমি লেখাটা আমার এখানটা একটুখানি মিস হয়ে গেছে, তোমরা এটা লিখে নিও, এটা বাষ্প ঘনত্ব, ঠিক আছে? এ ও বি এর বাষ্প ঘনত্ব যথাক্রমে 32 ও 16। মনে রাখবে m = 2d, এটা যেন মনে থাকে। মানে হচ্ছে বাষ্প ঘনত্বকে 2 দিয়ে গুণ করলে পরে আণবিক ভর পাওয়া যায়, কি সোজা। তাহলে এ এর আণবিক ভর যেটা, সেটা হচ্ছে 2 ইন্টু এর বাষ্প ঘনত্ব হচ্ছে 32, মানে এটা হয়ে গেল 64 গ্রাম। হ্যাঁ, ওকে। আর বি এর আণবিক ভর হয়ে যাবে 2 ইন্টু বাষ্প ঘনত্ব 16 দেওয়া আছে, তার মানে 32 গ্রাম, তাই না ভাই? এইবার দেখো সি এর আণবিক ভরটা আমাকে বের করার জন্য মানে প্রয়োজন পড়বে, কিন্তু সি এর বাষ্প ঘনত্বই তো জানা নেই। কিন্তু তখনই রিঅ্যাকশনের দিকে তাকাও, এ আর বি যুক্ত হয়ে সি তৈরি করেছে, ঠিক আছে? তাহলে 2 ইন্টু এর, এখানে 2 এ আছে না? হ্যাঁ, এখানে 2 এ আছে তো, তার মানে 2 ইন্টু এর আণবিক ভর হবে এখানে, প্লাস বি বলতে 32 হবে, কারণ বি এর তো বাষ্প ঘনত্ব 16, তাকে 2 দিয়ে গুণ করলে 32, এর এখানে তো একা 32 আছে, কারণ একা বি আছে। তো সি এর আণবিক ভর এইটাকে আবার 2 দিয়ে ভাগ হবে। বলো কেন 2 দিয়ে ভাগ হবে? এটাই হচ্ছে সবথেকে ভাইটাল জায়গা। না 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 না, এখানে 2 দিয়ে একে গুণ করলাম, বি কে যোগ করলাম, সেটা যে ভরটা পাওয়া যাবে সেটা 2cর ভর পাওয়া যাবে। ফলে 2 দিয়ে ভাগ করলে শুধু সি পাওয়া যাবে। এই অঙ্কটার এই একটাই ট্রিক, আর কোনো ট্রিক নেই অঙ্কটায়, ঠিক আছে? ওই জন্য এটা 2 দিয়ে ভাগ করে নিচ্ছি, বুঝতে পারছো তো? মানে এটা হয়ে গেল 128 প্লাস 32, হ্যাঁ, বাই 2, এটা 160 হবে নাকি? 160/2 মানে হচ্ছে 80 গ্রাম, 80 গ্রাম। তার মানে আণবিক ভর পেয়ে গেছি। এবার আণবিক ভর যেরকম বাষ্প ঘনত্বকে 2 দিয়ে গুণ করলে পরে আণবিক ভর পাওয়া যায়, ওরকম আণবিক ভরকে 2 দিয়ে ভাগ করলে বাষ্প ঘনত্ব পাওয়া যায়। এটাই প্রশ্ন করেছিল, সি এর বাষ্প ঘনত্বটা কত। একটা ছোট্ট ট্রিক যদি তুমি মাথায় রাখতে পারো, এত সোজা এই অঙ্কটা, যে জাস্ট ভাগ করব 40 হয়ে গেল, ঠিক আছে? বাষ্প ঘনত্বের কোনো একক হয় না, আবার গ্রাম লিখে দিও না, ঠিক আছে? তো এইটুকু খালি, মানে আণবিক ভরকে 2 দিয়ে ভাগ করলাম, বাষ্প ঘনত্ব চলে এলো। এই মাঝখানে এই যে জায়গাটার যে ট্রিকটা বললাম, সেটা খালি মাথায় রাখলে 2-3টে নাম্বার দেবে। 2020 সালে এসেছিল, আর এই অঙ্কটার সাথে এইটা আবার অথবাতে ছিল, এই পরেরটা। হ্যাঁ, পরেরটা তো ভীষণই সোজা অঙ্ক আর কি। এখানে বলছে যে এরকম আছে রিঅ্যাকশনটা, 2ZNS প্লাস 3, এটা Z, হ্যাঁ, O2 অ্যারো দিয়ে 2ZNO প্লাস 2SO2। আর এই যে চার্টটা আছে না, এই চার্টটা ফলো করবে, এই ভরগুলি বসাতে হবে।
ঠিক আছে, ওকে। এবার জেডেন কত? জেডেন হচ্ছে 65.5, সালফার কত? 32, এই যে পাশে দেওয়া আছে, এখানে 2 দিয়ে গুণ হবে, তার মানে এটা হয়ে গেল কত? 2 গুণ 0.5 কে রাখো, 2 আর 5 হয়ে গেল 7, এটা 9, 97.5। ওকে, ক্লিয়ার আছে? এইবার বলছে যে কত গ্রাম জেডেনও তৈরি হয় আর কত গ্রাম মোল SO2 তৈরি হয়। তো জেডেনওটাও বের করি, তার মানে 2 দিয়ে গুণ হবে, জেডেন হচ্ছে 65.5, অক্সিজেন হচ্ছে 16, ঠিক আছে। তো 2 গুণ, এটাকে যোগ করলে কত হবে? 6 আর 5 11, 1 0.5টাকে বসিয়ে রাখো, হাতে রইল 1, 1 আর 1 2, 2 আর 6 হয়ে গেল 8। আচ্ছা, এটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে? 81 দুগুণে 162, এটা হয়ে গেল 163, তাই তো? এটা হচ্ছে 97 দুগুণে কত হয়ে যায়? 180, 190, 94, তার মানে এটা 195 হবে, ঠিক আছে। 0.5 এর জন্য একবারই নিলাম আর কি। তো পাশে রাফে গুণ করেও দেখে নিতে পারো, সমস্যা নেই। বলছে 100 মোল জেডএনএস থেকে, ঠিক আছে। প্রথমে তো বের করি যে 100 মোল জেডএনএস মানে কত গ্রাম, সেটা প্রথমে বের করবো। হ্যাঁ, এটা একটু দেখো। 1 মোল মানে হচ্ছে শুধু এইটুকু 97.5, কারণ তার সাথে 2টা গুণ ছিল বলে, কারণ এখানে 2 ছিল। এবার 1 মোল যদি এতটা হয়, 100 মোল নিশ্চয়ই 100 দিয়ে গুণ হবে, এটা হবে 9750 গ্রাম, 9750 গ্রাম। ওকে, অঙ্কটা খুব শর্টে করার জন্য আমি একটা ট্রিক এখানেও বলি। এখানে 2 আছে, দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তো এই ব্যাপারটা কমন আছে না, 2 2 2, তার মানে এর যদি 2 মোল হয় এরও 2 মোল হবে, এরও 2 মোল হবে, এর যদি 100 মোল হয় এরও 100 মোল হবে, এরও 100 মোল হবে। তো 100 মোল জেডএনএস থেকে নিশ্চয়ই 100 মোলই জেডএনও উৎপন্ন হবে। তো প্রথম উত্তরটায় আসছি। প্রথম উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে জেডএনও এর পরিমাণ জানতে চেয়েছে। দেখে নাও কত গ্রাম জেডএনও উৎপন্ন হবে সেটা জানতে চেয়েছে, ঠিক আছে। তো জেডএনওর পরিমাণ যেটা, সেটা আমি বের করছি, খেয়াল করবে। সেটা হচ্ছে জেডএনওটা এমনি ছিল 81.5, তাই তো। এবার যেহেতু 100 মোল থেকে উৎপন্ন হচ্ছে তো 100 মোল হবে, কারণ ওই 2 2 সমান ছিল, রিয়াকশানে দেখালাম। তার মানে এটা হয়ে যাবে 8150 গ্রাম, 8150 গ্রাম, ঠিক আছে। বা 100 মোলও লিখতে পারো, 100 মোল জেডএনও লিখতে পারো, কারণ এটা কিন্তু বলেনি যে গ্রামে বের করতে হবে না মোলে বের করতে হবে, ফলে আমি দুরকমভাবে বের করে দিয়েছি। আর 2 নম্বর প্রশ্নটাতে কিন্তু সরাসরি জিজ্ঞাসা করেছিল, একটু ফলো করলেই বুঝতে পারবে। 2 নম্বর প্রশ্নটাতে জিজ্ঞাসা করেছিল যে কত মোল SO2 উৎপন্ন হয়। এবার এটা 2 হলে তো এটাও 2, তার মানে 100 জেডএনএস হলে পরে এটা নিশ্চয়ই 100 SO2 হবে। তো উত্তর কি লিখব? 100 মোল জেডএনএস থেকে 100 মোল SO2 উৎপন্ন হয়, 100 মোল SO2 উৎপন্ন হয়। আশা করি বোঝা গেছে। এই দুটো হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। 2016 সালের এই প্রশ্নটি দেখো, বলেছে SO2 কে অনুঘটকের উপস্থিতিতে O2 দ্বারা জারিত করে SO3 প্রস্তুত করা হয়। তো SO2 তার সঙ্গে এরকম অক্সিজেন বলেছে জারিত করছে, মানে বিক্রিয়া হচ্ছে, করলে পরে SO3 উৎপন্ন হচ্ছে বলে দিয়েছে। এবার দেখো এগুলো এত সোজা থাকে না, এখানে একটা 2 বসাবে, 2টো সালফার হয়ে গেল, এখানে একটা 2 বসাবে, 2টো সালফার হয়ে গেল, আর অক্সিজেন হয়ে গেল 2 দুগুণে 4 আর 2 এ 6, আর এখানে 2 3 এ 6, সমতা বিধান করে নিলাম। এবার দেখো ভ্যালুগুলোও বলে দেওয়া আছে, 16 32 অক্সিজেন আর সালফারের। তো এটাকে 2 দিয়ে গুণ হবে, সালফার হচ্ছে 16, সরি ভুল বলে ফেলেছি, সালফার হচ্ছে 32, অক্সিজেন হচ্ছে 16 গুণ 3, কারণ 3টে আছে,
তাহলে এটা হয়ে গেলো 3 ষোলো 48, হ্যাঁ 48 আর 2 কত হয়ে যাবে 50 আর 30 হচ্ছে 80, মানে এটা হয়ে গেলো 160। হ্যাঁ, এটা যদি SO2 করি তাহলে 2 দিয়ে গুণ হবে সালফারের 32 আর অক্সিজেন হচ্ছে 16 গুণ 2, তাই তো? দেখছো ব্যাপারটা একই জিনিস বারবার বারবার রিপিট হয়, তো না চাইতেও লোকের মুখস্থ হয়ে যায়। তবুও দেওয়া থাকে অঙ্কে, ভয় পাওয়ার কারণ নেই। 16 দুগুণে 32, 32 32 হয়ে গেলো 64, মানে এটা হয়ে গেলো 128। তাহলে বলেছে 40 গ্রাম SO3 প্রস্তুত করতে কত গ্রাম SO2 প্রয়োজন হবে। প্রথমে একটা জিনিস বোঝো যে 128 গ্রাম SO2 ব্যবহার করলে পরে, হ্যাঁ 160 গ্রাম SO3 তৈরি হয়। তাহলে 160 গ্রাম, কনসেন্ট্রেট করবে, 160 গ্রাম SO3 প্রস্তুত করতে 128 গ্রাম SO2 প্রয়োজন। ওকে, এবার ছোটবেলাকার ঐকিক নিয়ম আমি এখানে অ্যাপ্লাই করব, যে 1 গ্রাম SO3 প্রস্তুত করতে 128/160 গ্রাম SO2 প্রয়োজন। ওকে, হ্যাঁ, নইলে অ্যাকচুয়ালি এটা শর্টকাট খাটানোর দরকারই পড়ে না। হ্যাঁ, তার কারণ হচ্ছে ঐকিক নিয়ম দিয়ে ইজিলি বেরিয়ে যাবে। আমার কাছে রিয়াকশন লেখা আছে, রিয়াকশন থেকে পরিমাণ বেরোবে, তাতেই ক্লিয়ার হয়ে যাবে কত থেকে কত প্রস্তুত হয়। 128 থেকে 160 প্রস্তুত হয়, তাহলে 160-এর জন্য 128 লাগে, 1-এর জন্য কত লাগে, 40 গ্রামের জন্য কতটা লাগে। তো এটাকে ঐকিক নিয়ম বলে। আর এগুলোর কাটাকুটিও ভীষণ ইজি হয়, মানে মাধ্যমিকে এরকমই অঙ্ক আসে যেটাতে কাটাকাটি করলে মিলে যাবে। তো 4 দিয়ে 16কে কাটলে 4 হবে, এটাকে 4 দিয়ে কাটলে পরে 3 4-এ 12, 4 দুগুণে 8, তার মানে এটা হচ্ছে 32 গ্রাম SO2 প্রয়োজন। মানে এক কথায় দাঁড়ালো যে 32 গ্রাম SO2 প্রয়োজন 40 গ্রাম SO3 উৎপন্ন করতে। এইটুকু অঙ্কতে তুমি 2-3 ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে, এইবার আমি 2008-এর অঙ্কটাতে চলে যাচ্ছি। 2008-এর অঙ্কটা বলছে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। ঠিক আছে, ওকে। আর তারপর বলেছে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটাতে হবে। এই অঙ্কটার এই যে এত বড় সাইজ দেখছো না, এই অঙ্কটার সব থেকে বড় সুবিধা হচ্ছে এটা, বা এরকম মনে হতে পারে যে দুটো প্রশ্ন দেওয়া আছে, মনে হয় বড্ড কঠিন। অ্যাকচুয়ালি তা নয়। এই অঙ্কটার সব থেকে বড় সুবিধার জায়গাটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যখনই তুমি এটাকে লিখছো ক্যালসিয়াম কার্বনেট CaCO3 তার সঙ্গে HCl না, তো এই যে কার্বনেটকে ভাঙলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। ঠিক আছে, এই জায়গাটাই সব থেকে সুবিধা এই রিয়াকশনটা। ঠিক আছে, ফলে এই যে অক্সিজেন একটা বেঁচে আছে আর এই যে হাইড্রোজেন, তারা মিলে জল তৈরি করে ফেললো, আর এই কার্বন এসে এই হাইড্রোজেনকে সরিয়ে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করলো। এই জায়গাটা আমি আরেকবার একটু বলছি, বোঝো। HCl সেটা একটা অ্যাসিড, অ্যাসিডের এই যে হাইড্রোজেন আছে সেটা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন। প্রতিস্থাপনযোগ্য কথাটার মানে একে সরিয়ে কোনো একটা ধাতু এসে এর জায়গা দখল করে নেবে। তো এখানে তো একটাই ধাতু দেখা যাচ্ছে, ক্যালসিয়াম, ফলে হাইড্রোজেনকে সরিয়ে ক্যালসিয়ামই আসবে। ক্লিয়ার? ফলে এই জায়গাটা খুব সোজা হয়ে গেল। আর কার্বনেটকে ভাঙলে সবসময় কার্বন ডাই অক্সাইডই বেরোবে, এটা পুরো নির্ধারিত। যেরকম সালফেটকে ভাঙলে সালফার ডাই অক্সাইড বেরোবে। আর এই হাতে যে এক অক্সিজেন আর এই যে হাইড্রোজেন যেটাকে প্রতিস্থাপিত করেছে, তারা জল তৈরি করলো। আমার মনে হয় এখানে একটা 2 বসালেই সমতা বিধান হয়ে যাবে, কারণ এখানে দুটো হাইড্রোজেন, ক্লোরিন দুটো, অক্সিজেন 3টে, তো 2 আর 1-এ 3টে। এবার ক্যালসিয়াম কার্বনেটকে আমি একটুখানি ভেঙে নেব। হ্যাঁ, এটা ক্যালসিয়াম হচ্ছে 40, হ্যাঁ, কার্বনেট 12, আর অক্সিজেন হচ্ছে 16 গুণ 3, তো 3 16 48, 12 কত হয়ে গেল 60, 60 আর 40 হচ্ছে 100। তো সেটার থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। কার্বন ডাই অক্সাইড হচ্ছে কার্বনের 12, হ্যাঁ, অক্সিজেন হচ্ছে 16 গুণ 2। এরকম নিচে নিচে করলে না বোঝা যায় যে কার বের করছি। তাহলে 16 দুগুণে 32 আর 12 44। ঠিক আছে,
এই অবধি আশা করি বোঝা গেছে। এবার প্রশ্নটা, প্রথমের প্রশ্নটা তো একদম জলের মতন দিয়েছে। হ্যাঁ, সেটা বলছে যে 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড প্রস্তুত করতে হ্যাঁ কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করাতে হবে। তো 44 গ্রাম CO2 প্রস্তুতিতে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট মানে CaCO3, ঠিক আছে, সেটা প্রয়োজন। ক্লিয়ার আছে? তাহলে ঐকিক নিয়ম লাগিয়ে দেবো এখানে। 1 গ্রাম CO2 প্রস্তুতিতে 100/44 গ্রাম CaCO3 প্রয়োজন। কত গ্রামের বলেছে? 66 গ্রাম। 66 গ্রাম CO2 প্রস্তুতিতে 100 × 66/44 তো আছেই, এত গ্রাম CaCO3 প্রয়োজন। ওকে, ক্লিয়ার হচ্ছে? এটাকে প্রথমে 2 দিয়ে কাটো 22 হবে, এটাকে 2 দিয়ে কাটো 33 হবে, 11 দিয়ে কাটো 11 দুগুণে 22, 11 দিয়ে কাটো 3 11 33, তাহলে 2 দিয়ে 100 কাটলে হয়ে যাবে 50, তাই না? তাহলে 3 50 হয়ে যাচ্ছে 150 গ্রাম হ্যাঁ ক্যালসিয়াম কার্বনেট CaCO3 প্রয়োজন। তুমি এই চ্যাপ্টার যদি পুরো করে ফেলো, প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে যে কোনো বই থেকে, মাধ্যমিকের প্রশ্নোত্তর বই থেকে, দেখবে সীমিত সংখ্যক 7-8খানা যৌগকেই বারবার ব্যবহার করে। অতএব এই জায়গাটায় অঙ্কগুলো ভীষণই স্টিরিওটাইপ হয়ে যায়। এটা হচ্ছে প্রথম প্রশ্নটার উত্তর। এই অঙ্কটার মধ্যে দুটো ভাগ ছিল, প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন বলছে, দ্বিতীয় প্রশ্নটা একটু ফলো করে নাও। দ্বিতীয় প্রশ্ন বলছে যে 22 গ্রাম CO2 কে প্রস্তুত করতে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটাতে হবে। ওই একই জিনিস আরেকবার লিখবো। 44 গ্রাম CO2 প্রস্তুতিতে, এরকম অঙ্ক এসে গেলে না খুব ভালো হয়, একই স্টেপ করে দুবার নম্বর পাবো। ঠিক আছে, 44 গ্রাম CO2 প্রস্তুতিতে 100 গ্রাম CaCO3 প্রয়োজন। ঠিক আছে, তাহলে 1 গ্রাম হলে পরে কতটা লাগবে? এটা হয়ে গেল 100/44 গ্রাম CaCO3 প্রয়োজন। আর আগের বার যেরকম 66 বের করেছিলাম, এবার 22 বের করব। কত বের করব? 22 গ্রাম CO2 তে হ্যাঁ উপরে হচ্ছে 100 × 22, নিচে হচ্ছে 44 গ্রাম CaCO3 প্রয়োজন। 22 দিয়ে কেটে দাও, 2 হবে, 2 দিয়ে 100 কে কাটো 50 হবে, তাহলে এটা হয়ে গেল 50 গ্রাম CaCO3 প্রয়োজন। ক্লিয়ার? এগুলো সবই মাধ্যমিকের প্রশ্ন আমরা করছি। ঠিক আছে, এই কটা করলেই কমন পাবো। আবারও বলছি, এটা 2008 সালে এসেছিল। ওকে, বলছে সাধারণ তাপমাত্রায় 23 গ্রাম সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে, এই অ্যামাউন্টটা বুঝবে। হ্যাঁ, 23 গ্রাম সোডিয়াম মানে এখানে বলতে চাইছে সোডিয়ামের তো 23ই আছে, কিন্তু সামনে সমতা বিধানে 2 আছে, ফলে এটা গুণ হয়ে গেল তোমার 46। ক্লিয়ার আছে? জলের সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। এবার এই সোডিয়াম হাইড্রোক্সাইডটাই মেন প্রশ্ন, যে Na হচ্ছে 23, অক্সিজেন হচ্ছে 16, হাইড্রোজেন হচ্ছে 1, আর তার সামনেই সমতা বিধানের 2 আছে, ফলে এই পুরো জিনিসটাকে কিন্তু 2 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, সমতা বিধান যদি না করি তাহলে কিন্তু কখনো এটা ম্যাচ করবে না। সমতা বিধান করার মানে হচ্ছে উভয় দিকের পরমাণু সংখ্যাকে সমান করা। হ্যাঁ, এটা তো একটুখানি বিচার বুদ্ধি লাগিয়েই করতে হবে। ঠিক আছে, ওকে, তার মানে এটা হয়ে গেল 80। তাহলে কত সোজা। এমন নয় যে সবগুলোই 2 বসাচ্ছি, সমতা বিধানের জন্য 2টা প্রয়োজন পড়ছে। ঠিক আছে, হ্যাঁ এটা ঠিকই বলেছে। তোমার জায়গায় আমি থাকলে পরে দেখো বেশিরভাগ ক্ষেত্রে 2 বসিয়ে ম্যাচ করে যাচ্ছে বলে হয়তো এরকম মনে হচ্ছে, তো কিন্তু এটা নিজেকেই করতে হবে, কিছু করার নেই। তার মানে আমি কি দেখলাম, 46 গ্রাম সোডিয়াম থেকে আমার 80 গ্রাম NaOH পাচ্ছি, তাই তো? ভেঙে হিসাবও করে নিয়েছি। 46 গ্রাম Na থেকে
সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা NaOH সেটা 80 গ্রাম আমি পেয়েছি। 80 গ্রাম NaOH উৎপন্ন হয় বা পাওয়া যায়, যা ইচ্ছে লিখো, উৎপন্ন হয়, ঠিক আছে। তাহলে 1 গ্রাম থেকে কতটা উৎপন্ন হবে? 1 গ্রাম থেকে উৎপন্ন হবে 80/46 গ্রাম। আর বলেছে 23 গ্রাম সোডিয়াম থেকে কতটা উৎপন্ন হবে, ঠিক আছে। সংখ্যাগুলো কি সুন্দর দেয় দেখো, ওপরে যখন আমি 23 লিখছি, কারণ 23 গ্রাম থেকে, নিচে 46টা প্রথম থেকেই রয়েছে, কি সুন্দর কেটে যাবে, কাটলে 2 হবে, এটাকে কাটলে 40 হবে, তার মানে উত্তরটা হবে 40 গ্রাম NaOH উৎপন্ন হয়। সোজা আছে? ওকে, এটা 2004 সালের অঙ্ক ছিল, ঠিক আছে। এইবার যেটা করব সেটা 2010 সালের অঙ্ক। কোশ্চেনের নাম্বার দিচ্ছি আমি, সালটা খালি লিখছি, 2010 সালের এটা অঙ্ক। ওকে, আমাদের 2010 সালের অঙ্কটি করছি। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় CO2 উৎপন্ন করা হলো। কত গ্রাম CO2, ওটা একটু বড় হাতের, হ্যাঁ, কত গ্রাম CO2 এবং CO2-র কতগুলো অণু। বাহ, খুব সোজা প্রশ্ন তো। ক্যালসিয়াম কার্বনেট CaCO3, তার সঙ্গে HCl, ঠিক আছে। যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে CA-টা এসে হাইড্রোজেনকে সরিয়ে দেবে, কারণ অ্যাসিড আছে, অ্যাসিডের হাইড্রোজেনকে ধাতু এসে সরিয়ে দেয়, তাই তো। কার্বনেট ভেঙে কার্বন ডাই অক্সাইড বেরোবে, আর এখানের এই যে CO3 থেকে একটা অক্সিজেন হাতে আছে আর হাইড্রোজেন মিলে জল তৈরি করলো। এখানে খালি এটা 2 বসিয়ে নাও, তাহলে সমতা বিধান হয়ে গেল। হ্যাঁ, এটা আমি আগেও এই সেম রিয়াকশানই লিখেছিলাম, তার মানে এই রিয়াকশানটা বেশ ইম্পর্টেন্ট, এটুকু বোঝা যাচ্ছে। ক্যালসিয়াম হচ্ছে 40, কার্বন 12, অক্সিজেন হচ্ছে 16 গুণ 3, তো 3 16 48 আর 12 হচ্ছে 60, 60 আর 40 হচ্ছে 100, ঠিক আছে। এবার এটা কি উৎপন্ন করছে? CO2। বাকিগুলোর দরকার পড়বে না, কারণ CO2 চেয়েছে। কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16 গুণ 2, তাই তো। এগুলোর তো প্রশ্নতে কোনো ভূমিকাই নেই। 16 দুগুণে 32 আর 12 হচ্ছে 44, তাই তো। ওকে, তো এটা হচ্ছে 100 গ্রাম CaCO3 থেকে, এটা হচ্ছে আমি প্রথম প্রশ্নটার অ্যান্সার করছি। হ্যাঁ, 100 গ্রাম CaCO3 থেকে 44 গ্রাম CO2 উৎপন্ন হয় বা পাওয়া যায়, ঠিক আছে। এটাই বলেছে 10 গ্রাম। 10 গ্রাম মানে কি, 10 মানে 10 ভাগের 1 ভাগ হয়ে যাবে না, তার মানে 44কে কত দিয়ে ভাগ করব? 10 দিয়ে, কারণ 100কে 10 দিয়ে ভাগ করেই তো 10-এ এসছি। তার মানে এটা হয়ে গেল 4.4 গ্রাম CO2 উৎপন্ন হয়। এটা একটা অ্যান্সার হয়ে গেল। কি সোজা? এবার সেকেন্ড প্রশ্নটা আরো সোজা। সেকেন্ড প্রশ্নটাতে বলছে যে কতগুলো অণু আছে, CO2-র কতগুলো অণু আছে বলছি। তার মানে নিশ্চয়ই 44 গ্রাম CO2 এর অণু হচ্ছে, 44 গ্রামটা তো ওই গ্রাম মোল, তাহলে এতে অণু থাকবে 6.022 × 10⁻23, তাই না, এতটি। ক্লিয়ার? এইবার এখন কত হয়ে গেছে পরিমাণটা? এখন হয়ে গেছে 4.4, তাই না। কত হয়ে গেছে? 4.4 গ্রাম CO2 এর অণু কত হবে? তো স্বাভাবিকভাবে 44কে 10 দিয়ে ভাগ করলে 4.4 আসে, তাহলে অণু সংখ্যাকেও কত দিয়ে ভাগ করতে হবে? 10 দিয়ে ভাগ করতে হবে। কি সোজা দেখতে পাচ্ছ? 10 দিয়ে ভাগ করে দিলাম। তো 10 দিয়ে ভাগ করলে কি, ভাগ করলে পাওয়ারটা বিয়োগ হয়। পাওয়ারটা বিয়োগ হলে পরে 23টা কত হয়ে যাবে? 22 হয়ে যাবে, তাই না। ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় না, তার মানে এটা 10⁻22 হয়ে যাবে। এইটুকু একটা অঙ্ক করলে 3টে নাম্বার দেয়। তো মাধ্যমিকের অঙ্ক এই চ্যাপ্টারের বড্ড সোজা আছে, তবুও আর একটা অঙ্ক করে এই ভিডিওটা শেষ করব, ঠিক আছে। 2015 সালের এই অঙ্কটা বলেছে 36 গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে, এই যে হয়ে গেল Mg, তার সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায়, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl,
বিক্রিয়া করলে যেহেতু অ্যাসিড আছে তার হাইড্রোজেনটাকে ধাতু এসে প্রতিস্থাপিত করবে, মানে এটা না লঘু বলে লেখার দরকার পড়ে না, কারণ লঘু বলেই তো প্রতিস্থাপিত হচ্ছে, আর হাইড্রোজেনটা আলাদা হয়ে গেল। ঠিক আছে, এবার এখানে 2 আছে, তো এখানে একটা 2 বসালে সমতা বিধান হয়ে গেল। তো এমজি যেটা সেটা বলে দিয়েছে এখানে, এমজিটা 24 হবে, 26 লিখে ফেলেছে, 24 হবে, এটা 24 গ্রাম। ওকে, MgCl2টা হচ্ছে, এমজি হচ্ছে 24, হ্যাঁ, Cl2 হচ্ছে 35.5, তাকে 2 দিয়ে গুণ হবে, মানে এটা হয়ে গেল 71, আর 24 হয়ে গেল 95। হ্যাঁ, আর হাইড্রোজেন যেটা, হ্যাঁ হাইড্রোজেন বুঝতেই পারছো এখানে 1 হবে, মানে 1 × 2, মানে এটা 2 হবে। ঠিক আছে, তার মানে প্রথম প্রশ্ন যেটা চেয়েছে যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড কত গ্রাম পাওয়া যাবে আর হাইড্রোজেন কত গ্রাম পাওয়া যাবে, হ্যাঁ যদি তুমি 36 গ্রামের MgCl2 এই Mg নিতে পারো। তার মানে আমি দেখছি 24 গ্রাম Mg থেকে, হ্যাঁ ঠিক করে দিয়েছি, Mg থেকে 95 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড মানে MgCl2 প্রস্তুত হয়। তাহলে 1 গ্রাম Mg থেকে, হ্যাঁ 95/24 গ্রাম MgCl2 প্রস্তুত হয়। আর কত গ্রামের এখানে বলেছে? 36 গ্রামের বলেছে না। 36 গ্রাম Mg থেকে এটা 95 × 36, হ্যাঁ নিচে হচ্ছে 24 গ্রাম MgCl2 প্রস্তুত হয়। 12 দিয়ে কাটা যাবে, 3 × 36, 12 × 2 = 24। ঠিক আছে, 3 × 5 = 15, 5 হাতে রইল 1, 3 নং 27 আর 1 28, নিচে 2, তার মানে এটা 142.5 গ্রাম। আমি মুখে মুখে করে নিলাম, অসুবিধে হলে পরে তোমরা ভাগ করে দেখে নিতে পারো। 142.5 গ্রাম MgCl2 প্রস্তুত হয়। আর এই সেম জিনিস অ্যাপ্লাই করে সেকেন্ডের প্রশ্নটাও বের করতে হবে যে হাইড্রোজেন কত উৎপন্ন হয়। ঠিক আছে, সেটাতে আমি লিখব যে 24 গ্রাম Mg থেকে 2 গ্রাম H2 পাওয়া যায়। তাহলে 1 গ্রাম Mg থেকে 2/24 গ্রাম H2 পাওয়া যাবে, আর 36 গ্রাম Mg থেকে 2 × 36/24 গ্রাম H2 পাওয়া যাবে। প্রথমে 12 দিয়ে কাটো, 3 × 12 = 36, এটাকেও 12 দিয়ে কাটো, 12 × 2 = 24, 2 2 কেটে দাও, তাহলে 3 গ্রাম H2 পাওয়া যাবে। অঙ্কটা হয়ে গেল। আজকের ভিডিওতে এই অবধি আমি রাখলাম, এরপরে আর একটা ভিডিওই করে দেবো, সেটাতেও আরও 5-6খানা অঙ্ক দিয়ে দেবো, আর এই কটা করলেই হয়ে যাবে। আজকের ভিডিওতে ওভারঅল 10টা অঙ্ক এসছে, পরের ভিডিওটাতেও হয়তো ওই 8টা-9টা অঙ্ক থাকবে। এই কটা অঙ্কই এই চ্যাপ্টার থেকে করে যাবে, কমন পাবেই, টাইপও কমন পাবে, ইভেন এলিমেন্টসগুলো যৌগগুলোও সেম আসবে, চিন্তা করার কারণ নেই। ওকে, বেস্ট অফ লাক।